কবি, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনার ধারক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। তৎকালীন পিজি হাসপাতালে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্য জীবনের সৃষ্ট কর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪শে মে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে রাজধানীর ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১শে ফেব্রুয়ারি ২১শে পদকে ভূষিত করা হয় কবিকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। অধিবেশন শুরু বেলা ৩টায়। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবার ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে, তবে প্রয়োজন হলে বাড়ানো হতে পারে মেয়াদ। তৃতীয় অধিবেশনে ৬টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, অথচ সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব বিভাগে একই দৃশ্য। কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনে বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এই চিত্র চট্টগ্রামের পোশাক কারখানার। চলছে নীরব হাহাকার। এই স্থবিরতার মূল কারণ গ্যাস সংকট। টানা ২ সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নেটওয়ার্ক কারখানাগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। টেক্সটাইল ও নেটওয়ার্ক ডাইং নেটগুলোতে যেখানে সর্বনিম্ন ১৫ থেকে ২০ PSI গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে গত ২ সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র ১ থেকে ২ PSI। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিক মতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লোকসান দিন দিন বেড়েই চলতেছে। গ্যাস সংকটের কারণে ফ্যাব্রিক সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের শিপমেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমরা চালাতে পারিনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বায়েরও কিন্তু উদ্বিগ্ন। মহেশখালীর ভাসমান LNG গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ সচল করার ঘোষণার পরও এর সুফল পাচ্ছে না কারখানাগুলো। আমাদেরকে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং আমরা এখন একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো। কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা সামলে দেশের রপ্তানি খাত যখন টিকে থাকা যুদ্ধ করছে, ঠিক তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্নভাবে পোশাক খাতে যদি গ্যাস সরবরাহ করা না হয় তাহলে এই খাত কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখনই একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দেশে সম্প্রতি বেড়েছে জ্বালানি সংকট। একদিকে বিদ্যুতের লোডশেডিং, অন্যদিকে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্না থেকে শুরু করে শিল্পের উৎপাদন। ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বেড়েছে LNG নির্ভরতা। এতে আমদানি ব্যয় বেড়ে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর। নিজের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ আমরা মেনটেন করতে পারছি না, গ্যাস সরবরাহ কমে যাচ্ছে।
এবং মজুদ আবিষ্কার হচ্ছে না, উত্তোলন বৃদ্ধি পাচ্ছে না, চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে রাখা যায়নি বা রাখা হয়নি, সেটা রাখতে হতো। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গ্যাস বিদ্যুৎ খাতকে জনসেবার বদলে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার কস্ট প্রাইসে সেবা দেবে। লুণ্ঠন মুক্ত করতে পারলে বিদ্যুৎ খাত থেকে 40-42 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে। এই টাকা যদি সরকারের ভর্তুকি না দেওয়া থাকে, তাহলে এই টাকা থেকে জ্বালানি সরবরাহ বাড়ালেই সংকট মিটে যাবে। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি আমদানির অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। ফলে কখনো আমদানি কমিয়ে দিতে হচ্ছে, এতে কমছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার, সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। লোডশেডিংয়ের তীব্রতা কমাতে পরিকল্পিত ও সময়ভিত্তিক ব্যবস্থাপনার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। নিয়মতান্ত্রিকভাবে যদি বলা হয় যে ওই সময় থেকে 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ভোর 5:30টার দিকে দেউলিয়া বাড়ির একটি ঝুটের গোডাউনে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে কোনাবাড়ির 3টি ও সারাবো ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। 400 বছরেরও বেশি সময় ধরে পথিককে ছায়া দিয়ে আসছে ফেনীর এই মেঘশিরিষ। জনশ্রুতি আছে শেরশাহ সুরির আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে পথচারীদের বিশ্রামের জন্য রোপণ করা গাছগুলোরই একটি এটি। পাখিগুলো আছে ঐতিহ্যবাহী, গাছটা সুন্দর লাগে, আকর্ষণ লাগে, দেখতে ভালো লাগে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের রেইন ট্রি জাতের এই গাছের বৈশিষ্ট্য, আকাশে মেঘ জমলে পাতাগুলো গুটিয়ে যায়। স্থানীয়দের দাবি, কবি নবীন চন্দ্র সেন গাছটির ছায়ায় বসে সাহিত্য চর্চা করতেন। সরকারিভাবে এটাকে রাখতে হয় বা ঐতিহ্য হিসাবে, তাহলে যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায় কিছুটা, তাহলে গাছে শক্তি পায়। এই গাছটা যদি সংস্কার করেন, ফাইলগুলা যদি কাইটা দেয়, তাহলে সে যাতায়াতের নিরাপত্তার জন্য সবচেয়ে সুবিধা হয়। একসময় গাছে পেরেক ঢুকিয়ে লাগানো হতো ব্যানার পোস্টার। সচেতনতার কারণে এখন সে চিত্র বদলেছে। গাছটি ঘিরে গড়ে উঠেছে পাখি ও ছোট প্রাণীর আবাসস্থল। গাছটাকে আবার পুনর্জীবন দেওয়া হোক এবং এই গাছটি সংরক্ষণে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করছি। ঢালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোরও আসলে সংস্কার হওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যে বার্ড নেস্ট ফার্ম যেগুলো, সেগুলো কিন্তু এই উদ্ভিদে রাখা উচিত। সময় বদলেছে পথ, কিন্তু গভীর শিকড়ে ইতিহাস আঁকড়ে দাঁড়িয়ে আছে ফেনীর এই মেঘশিরিষ। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। রংপুরে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। সকালে রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ এ তথ্য জানান। ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বুধবার রাতে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 2টি বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় রসায়ন বিভাগের অন্তত 4 জন শিক্ষার্থী আহত হন। জানা যায়, শহীদ সুরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাতেই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুরের কোতোয়ালি থানা চত্বরে পুলিশ, বিএনপির কর্মী ও শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। মোটর বাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে এই ত্রিমুখী সংঘর্ষ বাধে।
সকাল 11টার দিকে কোতোয়ালি থানা চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রমিকরা এখনও কোতোয়ালি থানার চারপাশে বাস ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। শেখ বাদশার গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর ঢাকা রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির মানসপটে এক অবিচ্ছেদ্য নাম। সব্যসাচী এই সাহিত্যিকের সৃষ্টি প্রতি ক্ষণে যোগায় প্রেরণা। মানবতার কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, বর্তমান সময়ের নানা অস্থিরতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নজরুল চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। নজরুল ছিলেন অলওয়েজ এগেইনস্ট এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, তার অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটা ব্রিটিশই হোক, সেটা যদি তার সজ্ঞানে পাকিস্তানি হতো তাও হতো, যদি এখনও তিনি বেঁচে থাকতেন তাহলেও তিনি এই সমস্ত কারণে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকতেন। সুতরাং যারা এস্টাবলিশমেন্টে ছিলেন তারা যে সমস্ত একাডেমিক এস্টাবলিশমেন্টকে সহায়তা করতেন তারা নজরুলকে সজ্ঞানে এড়িয়ে গেছেন। নজরুলের নাটকগুলোতে যেমন গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন রয়েছে, তেমনি রয়েছে অসাধারণ কাব্যময়তা। নাট্যচর্চার মূলধারায় নজরুলকে ব্যাপকভাবে ফিরিয়ে আনলে দেশের নাট্য সাহিত্য আরও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেন এই নাট্য নির্দেশক। চর্চার ক্ষেত্রে আমরা মূলত দুটো দিকে আমরা মনোযোগ দিই, সেটা হলো সঙ্গীত এবং আবৃত্তি, অর্থাৎ তার কাব্য এবং সঙ্গীতের দিকটা। এখন প্রশ্ন হলো তার কিন্তু সৃষ্টির অনেক দিক রয়েছে যেগুলোর খুব একটা আমাদের নজরে নেই। যেগুলোর প্রথমে আমি বলবো নাটক একটা দিক। নাটক নজরুল প্রায় 80টির উপরে নাটক লিখেছেন। শিশুতোষ নাটক লিখেছেন প্রায় 30টারও উপর, যেগুলো নাটক আকারে পরিবেশিত হয়। এই দিকটা আমাদের কিন্তু নজরে নেই। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। বিদ্রোহ আর প্রেমের অমলিন সুর বুনে যিনি দিয়েছেন আত্মমর্যাদার শক্তি, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতক পূর্ণ হয়েছে আজ। এই অর্ধশতকেও কাজী নজরুল ইসলামের দর্শন, গান, কবিতা এতটুকু পুরনো হয়নি, বরং তার লেখনী এখনও বাঙালির যে কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলনের প্রথম হাতিয়ার। তাই তো বাঙালির চেতনায় চিরভাস্বর, চিরতরুণ কাজী নজরুল ইসলাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় তারা ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সকাল 6:30টার দিকে 16 নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের 12 ব্যাটালিয়নের শমশের নগর ক্যাম্পের সদস্যরা 6 জন পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই সময় অবিলম্বে ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালুর প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। সকালে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকগণের ব্যানারে নগরের আগ্রাবাদ মোড়ে সমবেত হন আমানতকারীরা। তারা বলেন, বছরের পর বছর ধরে ব্যাংকে জমানো তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে এখন রাস্তায় নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ব্যাংক থেকে পুরো টাকা ফেরতের স্পষ্ট প্রজ্ঞাপন জারি করার আবেদন জানান তারা। এছাড়া কোনো ধরনের শর্ত বা হেয়ার কাটের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে আগ্রাবাদ মোড় থেকে 5 ব্যাংকের শাখা কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন ক্ষুব্ধ গ্রাহকরা। খাগড়াছড়ির দীঘিনালায় 3 ঘন্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত 25টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 20টিরও বেশি ঘর। ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি।
3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে নদী ছাড়ার পানি বেড়ে জামতলী সুধীর মেম্বারপাড়া, জামতলী বাঙালিপাড়া ও বাজার সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানিতে ঘরবাড়ি ও মালামাল ভেসে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রসিকিউটর গাজী তামিম জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হন তিনি। সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস পলাতক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছেন। মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে সদস্য দেশগুলোর কাছ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তারা বাংলাদেশকে এই চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্ট 3টি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তবে চুক্তিটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা বলেও উল্লেখ করেন তিনি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন কিনা সংসদে জানতে চেয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 8 মাসের চেয়ে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক সফলতা এসেছে। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ের চেয়ে 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত খুন, নারী শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতির পরিসংখ্যান তিনি তুলে ধরেন। সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা। বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতন ইস ডকুমেন্ট। নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওভেন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ডক্টর মঈন খান চীনের একজন পুরনো বন্ধু।
তিনি বহুবার চীন সফর করেছেন এবং দলীয় পর্যায়ে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় চীন খুশি। পরে এলজিআরডির প্রতিমন্ত্রী মীর শাহে আলম চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব।